আসসালামু আলাইকুম, আমি নাজমুল কবির, খুলনা মেডিকেল কলেজ, সিনিয়র টিচার মেডিইন। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই অধ্যায়টার অনুশীলনী প্রশ্নগুলো সলভ করব। চলো শুরু করা যাক। আচ্ছা, অধ্যায়টা কিন্তু আমাদের জন্য মোটামুটি খুবই সহজ একটা অধ্যায়, খুব বেশি টাইম লাগবে না আমাদের জন্য। আর এমনি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, ঠিক আছে? তারপরে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে সেটা হলো কি, দেখো, অ্যাপ্রন পরা। অ্যাপ্রন তো অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এটা আমরা জানি। হাতে গ্লাভস পরা, কোনো অ্যাসিড বা ক্ষার যাতে হাতে না পড়ে সেই জন্য গ্লাভস পরতে হবে। পায়ে জুতা পরতে হবে সেম ভাবে পায়ের প্রোটেকশনের জন্য। দেখো, এখানে লেখা আছে নিরাপদ চশমা পকেটে থাকা। এখন চশমা যদি তোমার পকেটে থাকে তাহলে তো অবশ্যই তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবেই, স্বাভাবিক। তো সেক্ষেত্রে অ্যান্সার আমাদের এখানে খ। কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য কোনটি ব্যবহার করা হয়? শ্বাস প্রশ্বাস মানে কি, আমাদের মুখে বা নাকে মুখে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমাদের চশমা তো চোখের জন্য, অ্যাপ্রন গায়ের জন্য, গ্লাভস হাতের জন্য। তাহলে অ্যান্সার হবে মাস্ক। কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করতে হবে? কি, রাসায়নিক পদার্থ উদায়ী হলে কি হবে, যেগুলো সেগুলো হচ্ছে বাষ্পীভূত হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে নাকে মুখে আসবে বা চোখে আসবে। তো সেক্ষেত্রে চশমা ব্যবহার করতে হবে। পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচে কোনটি প্রযোজ্য নয়? দেখো, পয়েন্টার পলভঙ্গি ব্যালেন্সে আছে। তোমরা যদি তোমাদের তো ক্লাসে পড়ানো হয়েছেই, তারপরও আমি বলি, একটা ছবি আছে দেখবা, ওই ছবিটা একটু সুন্দর করে, পলভঙ্গি ব্যালেন্সের যে ছবিটা, ওইখানে কি কি মানে লেবেলিং করা আছে ওইগুলো একটু দেখবা, ঠিক আছে? রাইডার তো অবশ্যই ব্যবহার করা হয়, অ্যাগেট প্লেটও ব্যবহার করা হয়। এটা আবার ছবির মধ্যে নাই, এটা ভেতরে লেখা আছে, ঠিক আছে? দেখো, টেয়ার ব্যবহার করা হয় না। টেয়ার কোথায় ব্যবহার করা হয়? ডিজিটাল ব্যালেন্সে, এটা মনে রাখবা। ডিজিটাল ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স, ঠিক আছে? ওকে, এরপরে আসো 5 দাগে কি বলেছে? পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হলে রাইডার ধ্রুবকের মান কোনটি? তো রাইডার ধ্রুবকের মান কিভাবে বের করতে হয়? যে রাইডারটা দেওয়া থাকবে এর সাথে 2 গুণ করতে হয়, 2 গুণ করতে হয়, গুণ করে 100 দিয়ে ভাগ। তার মানে 2x/100। আমরা যদি সূত্র মানে বানাইতে চাই বা লিখতে চাই, সেটা হলো 2x/100। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে 2 গুণ 10/100। তো এটা ক্যালকুলেশন করলে কি আসে? তো দেখো, আমাদের 10 আর 100 কাটলে নিচে 10, 2/10, তার মানে 0.2। 0.2 কি, মিলিগ্রাম। কিন্তু আমাদের অপশনে দেখো সবগুলো গ্রামে মান দেওয়া, তাই না? তো সেক্ষেত্রে আমাদের গ্রামে নিলে আমরা জানি 1000 দিয়ে ভাগ করতে হয়। এখন 1000 দিয়ে ভাগ করা মানে কি, হাতে কলম কিভাবে করব? 3টা শূন্য আছে, তার মানে 0.3 ঘর এগিয়ে যাবে। তো এইখানে দশমিকটা আছে, 1 ঘর এগোলো, এরপরে আরো 1 ঘর এগোলো, আরো 1 ঘর এগোলো, এখানে দশমিকটা চলে আসলো। তাহলে 0.0002, 0.0002 গ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেটা কোথায় আছে? 0.302 এখানে আছে, তার মানে গ দাগ হচ্ছে অ্যান্সার। আবারও মিলিগ্রাম রাইডার ধ্রুবক 5 দেওয়া আছে। সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা। তো ব্যালেন্সের সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা মানে হচ্ছে রাইডার ধ্রুবকের মান বের করতে বলছে। তো সেম 5 দিয়ে 2 গুণ করতে হবে, /100, তাই তো? 5 গুণ 2 /100, তার মানে 10/100। তো 10/100 করলে হয় 0.1। তো সেম ভাবে যদি আমরা গ্রামে নিতে চাই, এটা তো মিলিগ্রামে দেওয়া, সো গ্রাম নিতে গেলে 0.2 ছিল, এখানে 0.1, তার মানে এখানেও সেম 3টা শূন্য হবে। সো এটা আমাদের অ্যান্সার। পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত? আচ্ছা, এটা মনে রাখবা যে সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা হচ্ছে 4 ডিজিট পর্যন্ত, দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত, 4 ডিজিট পর্যন্ত। এখন এখানে দেখতে হবে দশমিকের পরে 4 ডিজিট আছে কোনটা, এইটা, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এরপরে দেখো 8 দাগে কিন্তু আমাদের একটা বেশ বড় কথা বলেছে, আমরা একটু খেয়াল করি। পলভঙ্গি ব্যালেন্সে ওজন করতে 5 গ্রাম, 2 গ্রাম, 500 mg, 50 mg ওজন ডান পাল্লে চাপানো হলো 100 দাগ বিশিষ্ট বিমের 20 নম্বর দাগে।
10 mg রাইডার রাখলে পয়েন্টারটি শূন্য দাগে থাকে, বাম পাল্লায় রাখা NO2CO3 ভর্তি বোতলের ওজন কত, মানে Na2CO3 ভর্তি বোতলের ওজন কত, এটা জানতে চেয়েছে। তো আমি তোমাকে বলি, এত কথা পড়ার দরকার নেই, তুমি শর্টকাটে কিভাবে করবা, জাস্ট যোগ করতে থাকবা। আচ্ছা, তার আগে আমাদের রাইডার ধ্রুবকের মানটা একটু বের করে আসতে হবে। তো রাইডার ধ্রুবক 10 mg আছে, তো 10 mg একটু আগে আমরা করে আসলাম না, একটু আগে আমরা 10 mg বের করে আসলাম, এই যে সেক্ষেত্রে ছিল 0.302 গ্রাম। তাহলে আলাদা করে আমরা না করি, ওইটা আমাদের রাইডার ধ্রুবক অটোমেটিক বের করা হয়ে আছে আমাদের জন্য। ঠিক আছে, এখন আমরা জাস্ট যোগ করতে থাকবো। তো এই যে ওজন চেয়েছে, তাহলে ওজন কত হবে, দেখো 5 যোগ 2 যোগ, কারণ 500 mg, দেখো গ্রামে মান দেওয়া না, তার মানে গ্রামে নিতে হবে। তার মানে 0.5 প্লাস 50 mg মানে কত, 0.05, 0.05 প্লাস, এইবার দেখো এইখানে তোমার রাইডার ধ্রুবক কত বলো, রাইডার ধ্রুবক হচ্ছে 0.0002, এটা ছিল। এর সাথে কি করবা, কত নাম্বার দাগে আছে, এটা 20 নাম্বার দাগে, জাস্ট ওইটা গুণ করে দিবা, আর কিচ্ছু না, শেষ। এই যে, তো এইটা ক্যালকুলেশন করলে যা আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন তাহলে এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, এখন তুমি জাস্ট এগুলাকে যোগ করে দিবা, যোগ করলে দেখবে অ্যান্সার হচ্ছে খ, 7.554 গ্রাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরটা দেখো 9 দেখো, সেম কথা। হ্যাঁ, এই যে জাস্ট এগুলা দেওয়া আছে, রাইডারকে 10 mg রাইডারকে বিমের এত দাগে স্থাপন করা হলো, ওজন কত, সেম ভাবে করবা, জাস্ট এগুলো সব যোগ করতে থাকবা এবং রাইডার ধ্রুবকটাকে বের করে নেবা। তো যেহেতু এখানেও 10 mg রাইডার, তার মানে আগেরটার মতনই সেম, এবং কি করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে, এবং বাকি যা আছে এগুলো জাস্ট যোগ করবা। ঠিক আছে, তো জাস্ট ক্যালকুলেশন করে দেখবা অ্যান্সার হচ্ছে ক। এগুলো নিজে করবা, প্রথমটা তো আমি করে দিলাম, এটা একটু নিজে প্র্যাকটিস করো। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলেছে স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত হয়। তো এটা মুখস্থ রাখতে হবে, ভর পরিমাপ, স্প্যাচুলা হচ্ছে ভর পরিমাপে ব্যবহৃত হয়। নিচের কোন ওজনকে 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা বোঝায়। 4 ডিজিট ব্যালেন্স মানে হচ্ছে দশমিকের পরে 4টা সংখ্যা পর্যন্ত আমাদের অ্যান্সার হবে। তো সেক্ষেত্রে গ, দেখো এখানে দশমিকের পরে 4টা অঙ্ক আছে, আর কোনোটাই নাই। ওকে, এরপরে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই কথা নিয়ে কয়েকটা প্রশ্ন আমাদের আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মনে রাখবা, তোমাদের তো আশা করি ক্লাসে শেখানো হয়েছে, অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে আমাদের যে প্রশ্ন থাকবে সেখানে কার্বন থাকতে হবে, অর্থাৎ সি থাকতে হবে, আর সি না থাকা মানে সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এর মধ্যে আমরা দেখি সি আছে কোথায় কোথায়। তো দেখো এখানে মোটামুটি এটাতে কোনো সি নাই, এটাতে সি নাই, এটাতে সি নাই, এইটাতে সি আছে, তার মানে এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে এইটা। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা, এখানে দেখো KMnO4, বাকি সবগুলোতে সি আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি, সেম ভাবে এটাতে সি আছে, তার মানে K2CR2O7। প্রাইমারি পরমাণু দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, তার মানে সেম কথা, যে সি থাকতে হবে, তার মানে Na2CO3। নিচে কোনটি সেকেন্ডারি পদার্থ, সেকেন্ডারি মানে সেম, সি থাকবে না, এই যে KMnO4। ওকে, এরপরে আসো, আমাদের বলেছে যে 0.1 মোলার Na2CO3 দ্রবণ তৈরিতে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না। তো এখানে একটু খেয়াল করো, 0.1 মোলার Na2CO3 দ্রবণ, তার মানে তোমাকে জানা দ্রবণ দিয়েছে, জানা দ্রবণ তার মানে প্রমাণ দ্রবণ দিয়েছে। তো এক্ষেত্রে কোনটি পড়বে না, পলভঙ্গি ব্যালেন্স তো অবশ্যই পড়বে ভর পরিমাপের জন্য, ফানেল পড়বে জাস্ট ওই যে মানে নেওয়ার জন্য, পাত্রে নেওয়ার জন্য, আয়তনিক ফ্লাস্ক এই যে আয়তনটা মাপার জন্য, মাপন সিলিন্ডার আসলে লাগবে না। মাপন সিলিন্ডার কোথায় ইউজ করা হয় জানো, মাপন সিলিন্ডার ইউজ করা হয় গাঢ় অ্যাসিড পরিমাপের জন্য, গাঢ় অ্যাসিড, এটা মনে রাখবা, গাঢ় অ্যাসিড পরিমাপের জন্য। আচ্ছা, এখন তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য লিখে দিই, এগুলো আমাদের সামনে কাজে দিবে। আমাদের 4টা বিষয় আছে, এই 4টা বিষয় একটু মাথায় রাখতে হবে। সেগুলো কি কি, একটা হলো মেজারিং সিলিন্ডার, এটার ব্যবহার কি, এটার ব্যবহার হচ্ছে নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপ, নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপ করতে আমরা মেজারিং সিলিন্ডার ব্যবহার করি। এরপরে নাম্বার 2 হলো মেজারিং ফ্লাস্ক।
এটাকে কিন্তু আয়তনিক ফ্লাস্কও বলা হয়। এটার ব্যবহার কি? যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরিতে। এরপরে হচ্ছে আমরা বলতে পারি বুরেট। বুরেট ব্যবহার করা হয় কিসের জন্য? স্বল্প আয়তন পরিমাপ, খুবই সূক্ষ্ম এবং স্বল্প আয়তন পরিমাপের জন্য আমাদের বুরেট ব্যবহার করা হয়। আর লাস্ট আমরা পড়তে পারি পিপেট। সেটা হলো দ্রব্য এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো আমাদের কাজে দিবে। তো তাহলে এটা আমরা বুঝলাম। এখন এরপরেরটা আসো 19 দাগ। তো এখানে আমাদের বলেছে 250 ml 0.1 মোলার Na2CO3 দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম Na2CO3 দরকার। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সূত্র আমরা জানি সবাই কম বেশি, যে W সমান SMV/1000, SMV/1000, ওই সূত্র দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, এখানেই করে দিই, W সমান SMV/1000। তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট মানটা বসাইলে হয়ে যাবে। তো এস এর মান কত? এস মানে ঘনমাত্রা 0.1। তো এম এর মান কত? মানে আণবিক ভর ইনটু CO3 মানে হচ্ছে 106, আর 250 ml দেওয়া আছে, 250 ডিভাইডেড বাই 1000। এখন কথা ভাইয়া, হাতে কলমে কিভাবে এটার ক্যালকুলেশন আমরা করব? আচ্ছা, তো এই জিনিসটা যদি আমি তোমাদেরকে, এখানে তো একটু সমস্যা হয়ে যাবে না মনে হয়। আচ্ছা যাক, তারপরে চেষ্টা করি। দেখো 250কে আমরা 1000 দিয়ে ভাগ করলে হয় 4, মানে 1000কে 250 দিয়ে ভাগ করলে হয় 4। ওকে, এখন দেখো এই যে এখানে 106 আছে, 106টাকে আমরা 4 দিয়ে ভাগ করার জন্য আমরা 106 না ধরে 104 ধরতে পারি। তাহলে 104 যদি ধরি তাহলে 4 25 126, তাহলে 4 26 104 হয়। তো 26 পয়েন্ট সামথিং হবে, যেহেতু 106 ছিল আমাদের। এখন 26 এর সাথে পয়েন্ট অন গুণ করলে কত হয়? 2.6। তার মানে আমাদের অ্যান্সারটা হবে 2.6 সামথিং। তো 2.6 সামথিং কোনটা আছে? এই যে এটা আছে, ঘ। তাহলে 2.65 গ্রাম। এভাবে হাতে কলমে ক্যালকুলেশন আমরা করতে পারি। আচ্ছা, এরপরে বলেছে কি, আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় কোন কাজে? আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় প্রমাণ দ্রবণ তৈরিতে, প্রমাণ দ্রবণ তৈরিতে। এরপরে বলেছে ভলিউমেট্রিক ফ্লাস্কের ব্যবহার। ভলিউমেট্রিক ফ্লাস্ক মানেই হচ্ছে আয়তনিক ফ্লাস্ক। তো এটা ব্যবহার কি? প্রমাণ দ্রবণ তৈরি। এখন নির্দিষ্ট আয়তনের দ্রবণ মানেই হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি, অর্থাৎ এটা। এরপরে আসো, এই যন্ত্রটির নাম কি? তো এইটা কিন্তু আমাদের পিপেট। এটা তো আসলে দেখে বুঝতে হবে, তোমরা ল্যাবে গিয়েছো কলেজে, তো ল্যাবে কিন্তু আমাদের এসব আছে, বুলেট, পিপেট, মেজারিং ফ্লাস্ক, এইসব যন্ত্রপাতিগুলো আছে। যারা গিয়েছো তারা দেখেছো, আর যাদের যাওয়ার সুযোগ হয় নাই, যেমন আমার দেখার সুযোগ হয় নাই, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কলেজেই তো মনে হয় ল্যাব ওইভাবে করায় না, তো সেক্ষেত্রে দেখার সুযোগ হয় না আমাদের। তারপর আমরা 2D ছবি বই থেকে দেখে পড়বো আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এই যন্ত্রটির নাম হচ্ছে পিপেট। এরপরে বলেছে 0.1 মোলার HCl দ্রবণ প্রস্তুতিতে গাঢ় HCl পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটি? তো এই ক্ষেত্রে কিন্তু দেখো লেখা আছে গাঢ় HCl। তোমাকে আমি একটু আগে দেখালাম গাঢ় অ্যাসিড। গাঢ় অ্যাসিডের জন্য কোনটা ব্যবহার করা হয়? মাপন সিলিন্ডার। তো এই ক্ষেত্রে মাপন সিলিন্ডার আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে 24 দাগ দেখো, বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মাপা যায়? 0.1 ml, মুখস্থ রাখতে হবে। বুলেটের পরপর ক্ষুদ্রতম 2 দাগের পার্থক্য কত ml? তো 0.1, কারণ হচ্ছে মানে সর্বনিম্ন যেহেতু 0.1 মাপা যায়, তার মানে প্রতিটা ঘর 0.1 করেই ব্যবধান, ঠিক আছে। সূক্ষ্মভাবে স্বল্প আয়তন, দেখো সূক্ষ্মভাবে স্বল্প আয়তন আমি তোমাকে শিখিয়েছি, বুলেট। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? পিপেট। ওই যে বললাম দ্রবণ স্থানান্তরের জন্য কোনটি ব্যবহার করা হয়? পিপেট। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এখন দেখো 10.5 ml KMnO4 দ্রবণ সঠিকভাবে মেপে নিতে কোনটির ব্যবহার উত্তম হবে? তো 10.5 ml কি খুবই সূক্ষ্ম একটা আয়তন বা ক্ষুদ্র আয়তন, স্বল্প আয়তন, এই কারণে বুলেট। আচ্ছা, টাইট্রেশন কালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? সূক্ষ্মভাবে মানে হচ্ছে বুলেট। তাহলে বুলেট কোথায় কোথায় আছে? খ এবং গতে বুলেট আছে। তো এখন আমাদের এখানে বলেছে টাইট্রেশন করার সময়। এখন টাইট্রেশন করার সময় কি দ্রবণ এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করতে হয় কিন্তু, তাহলে অবশ্যই পিপেট। বুলেট এবং পিপেট হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, বুলেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়?
মনে রাখতে হবে পাইরেক্স কাচ, পাইরেক্স কাচ। আচ্ছা, তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের মানে অধ্যায়ের শুরুতেই পাইরেক্স কাচ এবং সফট মানে পাইরেক্স গ্লাস এবং সফট গ্লাস এর অনেক মানে ব্যবহার দেওয়া আছে। তো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে, পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপরে দেখো বুলেট রিন্স করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? আমরা জানি ক্রোমিক অ্যাসিড একটা শক্তিশালী জারক পদার্থ, তাহলে এই জন্য ব্যবহার করা হয় ক্রোমিক অ্যাসিড K2Cr2O7, K2Cr2O7। তো এটা একটা শক্তিশালী কি জারক। ওকে, এরপরে দেখো বলেছে ল্যাবরেটরিতে কাঁচ যন্ত্রের সর্বোত্তম পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ক্রোমিক অ্যাসিড, এটা হচ্ছে সর্বোত্তম, খেয়াল রাখো, সর্বোত্তম পরিষ্কারক বললে ক্রোমিক অ্যাসিড। আর ডিটারজেন্ট ডেকন 90 আছে, ডিটারজেন্ট ডেকন 90 এটা হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব বললে তখন ডিটারজেন্ট ডেকন 90 হবে। আচ্ছা, ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি থেকে তৈলাক্ত পদার্থ ধুয়ে ফেলতে কোনটি ব্যবহৃত হয়? ওই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যেটা ওইটা, তাহলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেত কোনটা? তো এক্ষেত্রে আমাদের ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেত হচ্ছে খ, H2SO4 K2Cr2O7, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে বলেছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাচ যন্ত্র পরিষ্কার করতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? তো ক্রোমিক অ্যাসিড যেহেতু একটা জারক আমরা জানি, তাহলে জারক কি ঘটায়, মানে জারক জারণ ঘটায়, তাহলে জারণ হবে অ্যান্সার। ওকে, এরপর আছে বুনচেন বার্নারে অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকে? বইতে হুবহু লাইন আছে 1570°C, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো বলেছে নিচে কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহৃত হয়? তো সেক্ষেত্রে কনিক্যাল ফ্লাস্ক আমাদের অ্যান্সার হবে, কনিক্যাল ফ্লাস্ক মুখস্থ রাখতে হবে, কনিক্যাল ফ্লাস্কে আমাদের তার জালি ব্যবহার করা হয় টেস্ট টিউবতে এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য, ঠিক আছে। বিকার বিকারও মোটামুটি এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। পোর্সেলেন বাটি তাপ দেওয়ার জন্য আর কি মোটামুটি আমরা বলতে পারি। ওকে, ঠিক আছে, এখন আসো একটি বিটিএস কোম্পানি কেনা ডাইথাইল ইথারের বোতলে তুমি কোন হ্যাজার্ড সিম্বল দেখতে পারবে? আচ্ছা, ডাইথাইল ইথার কিন্তু একটা দাহ্য পদার্থ, হ্যাঁ। তো এখন দেখি আমরা এখানে এই প্রত্যেকটা চিহ্ন দ্বারা কি কি বোঝায়। আচ্ছা, তো এক্ষেত্রে এই যে আমাদের প্রথমটা আছে এটা হচ্ছে জারক, বুঝছো, এটা হলো জারক। ওকে, এরপরে হচ্ছে এটা হলো বিস্ফোরক, দেখে মোটামুটি আমরা বুঝতে পারতেছি বিস্ফোরক। আচ্ছা, এরপরে হলো এক্স, শুধু এক্স দিয়ে আসলে কিছু নাই, এক্স যদি এক্স এন থাকে সেটা হচ্ছে ক্ষতিকারক, ক্ষতিকারক, ঠিক আছে। আর এক্স আই যদি থাকে সেটা হলো উত্তেজক। ওকে, আর যদি তোমার হচ্ছে এইটা, এটা তো দাহ্য বুঝতে পারতেছি আমরা। তো এখন ডাইথাইল ইথার এটা একটা দাহ্য পদার্থ, সে অ্যান্সার আমাদের খ মানে ঘ। আচ্ছা, এই চিহ্নটি কোন ধরনের রাসায়নিক পদার্থের জন্য ব্যবহৃত হয়? এটা তো কেবলই বলে আমরা জারক, তার মানে জারক পদার্থ। ওকে, এই চিহ্নটি কোন ধরনের পদার্থের জন্য ব্যবহার করা হয়? তো এটাও, এটা হচ্ছে তোমার কোনটা, ওই যে লাস্ট এটা, তার মানে এটা হচ্ছে দাহ্য, কি অ্যান্সার হবে দাহ্য। ওকে, এরপরে দেখো বলছে এক্স আই চিহ্নটি কোন ধরনের যৌগের জন্য ব্যবহৃত হয়? এক্স আই কেবলই বললাম উত্তেজক, আর এক্স এন বললে ক্ষতিকারক, ঠিক আছে। এমএসডিএস এর পুনরূপ কি? ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, তো এটা অ্যান্সার, খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে। ওকে, আলট্রাবিক্রিয়াশিত পদার্থকে শুষ্ককরণে ব্যবহৃত হয় কোন গ্লাস যন্ত্রটি? শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় ডেসিকেটর, ঠিক আছে, শুষ্ককরণের জন্য ডেসিকেটর। এই ডেসিকেটর বা শুষ্ককারক হিসেবে কি কি ব্যবহার করা হয় এগুলো আমাদের জানতে হবে, কি কি দেখো। তো এগুলো হচ্ছে CaCl2, দেন হচ্ছে KCl, তারপরে আমরা লিখতে পারি P2O5, MgSO4, SiO2 এবং H2SO4। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মানে শুষ্ককরণের জন্য বা শুষ্ককারক হিসেবে কাজ করে আর কি, ঠিক আছে, মনে রাখতে হবে। তো পরের প্রশ্ন বলেছে কোনটি শুষ্ককরণের জন্য শুষ্ককারক হিসেবে কাজ করে? তো এর মধ্যে কোনটা আছে? P2O5 আছে, এটা আমাদের অ্যান্সার। এরপরে বলেছে 44 দাগ এলপিজি আর সিএনজি সিলিন্ডারে কোন সতর্কতার চিহ্ন ব্যবহার করা হয়? এখন এলপিজি সিএনজি কি দাহ্য, তাহলে দাহ্য যেটা সেটা ব্যবহার করা হবে, তাহলে ক। আচ্ছা, এরপরে বলেছে সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নমুনার
ভর কত। আমাদের কিন্তু তিনটা বিশ্লেষণ পদ্ধতি আছে। কি কি? তো একটা হচ্ছে সেমি মাইক্রো, প্রথমে হচ্ছে মাইক্রো, প্রথমে হলো মাইক্রো, দেন কি আছে সেমি মাইক্রো, আর আছে ম্যাক্রো। এই তিন ধরনের আমাদের আয়োজনীয় বিশ্লেষণ পদ্ধতি আছে। তো এগুলা কোনটা কত গ্রাম যদি আমরা দেখতে চাই, মাইক্রোর জন্য হলো 5 থেকে 20 মিলিগ্রাম কিন্তু, ঠিক আছে। এরপরে সেমি মাইক্রো দেখো জাস্ট একটা শূন্য বাড়াই দাও, তার মানে 50 থেকে 200 mg। ওকে, আর ম্যাক্রোর জন্য কোনটা? ম্যাক্রোর জন্য 0.5 থেকে 2 গ্রাম। তো এই তিনটা মুখস্থ রাখতে হবে। তো এখানে কি বলেছে আমাদের প্রশ্নে? সেমি মাইক্রো, তার মানে 50 থেকে 200 এর মধ্যে যেটা। তো 50 থেকে 200 এর মধ্যে কোনটা আছে? 60, এটা আমাদের অ্যান্সার। মাইক্রোতে কতটুকু ব্যবহৃত নমুনার পরিমাণ? তাহলে মাইক্রোর জন্য বলেছিলাম যে 5 থেকে 20, 5 থেকে 20 এর মধ্যে কোনটা আছে? এই যে 5 mg, তাহলে এটা অ্যান্সার হবে। ওকে, এরপরে প্রশ্ন বলেছে সেমি মাইক্রো পদ্ধতিতে H2S গ্যাস সরাসরি ব্যবহার না করে কোনটি ব্যবহার করা হয়? তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে খ, H2S ব্যবহার না করে আমাদের CH3CSNH2 ব্যবহার করতে হবে। এটার নাম হচ্ছে থায়োঅ্যাসিটামাইড, আর এটার নাম হলো অ্যাসিটামাইড। তো আমাদের অবশ্যই থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করতে হবে, কারণ এস আছে। কি আছে? এস আছে, এই যে, ঠিক আছে। অবশ্যই যেহেতু এস আছে আমাদের থায়োঅ্যাসিটামাইডটাই ব্যবহার করতে হবে। এখানে বলেছে ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্প রূপে ব্যবহৃত হয় কোনটি? তাহলে অবশ্যই বেনজিনের বিকল্প হচ্ছে টলুইন, বেনজিনের বিকল্প টলুইন মনে রাখতে হবে। আচ্ছা, ক্লোরোফর্মের বিকল্প কি? ক্লোরোফর্মের বিকল্প হচ্ছে হেক্সেন। আমাদের কিন্তু একটা বক্স আছে, ওই বক্সটা মুখস্থ রাখতে হবে। আর জাইলিনের বিকল্প কি? জাইলিনের বিকল্প হচ্ছে আমাদের টলুইন। হ্যাঁ, জাইলিনের বিকল্প টলুইন। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো। বলেছে শরীরের কোন স্থানে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়? তো খেয়াল করো, এখানে পরপর দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দুইটা কথা বলেছে। শরীরের কোন স্থানে অ্যাসিড পড়ে, একটা বলেছে চোখে ক্ষার পড়ে। তো মনে রাখবে, যদি কোনো স্থানে অ্যাসিড পড়ে বলে তাহলে অবশ্যই 5% সোডিয়াম বাইকার্বনেট অ্যান্সার হবে। আর যদি বলে চোখে, চোখে মানেই মনে রাখবে বোরিক অ্যাসিড, তার মানে 0.1 মোলার H3BO3 দ্রবণ ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এরপরে আসো, 100 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম প্রয়োজন? তো আবারও সেম সূত্র, W সমান SMV/1000। এখন SMV/1000 বলতে এখানে অক্সালিক অ্যাসিড মানে কি? H2C2O4, H2C2O4। আচ্ছা, তো এই ক্ষেত্রে এস কত? 0.1, দেন এম এখন আণবিক ভর কত? 2, 12 আর 2 14, মানে 12 12 24 আর 2 26, 26 আর 64, 64, 26 আর 64 হচ্ছে 70, 90, তাহলে 90। আচ্ছা, আর 100 ml, তো 100 ml মানে ভি মানে কত? 100 ml। ওকে, আর দেন হচ্ছে ডিভাইডেড বাই 1000, যেহেতু SMV/1000। তো খেয়াল করো, 100 1000 কাটলো, 0 মানে এখানে 10 হয়, আর এখানে কত আছে? 0.1। এই 0.1কে কিন্তু আমরা ধরো এটা কেটে দিলাম, 1/10 লিখতে পারি কিনা? অবশ্যই পারি। 0.1 মানে 1/10। এখন দেখো 10 গুণ 10 মানে কত? 100। তার মানে আমাদের আলটিমেটলি আসতেছে 90/100। তো 90/100 মানে হচ্ছে 90/100, দুইটা শূন্য আছে, 2 দশমিক আগে চলে আসবে, তাহলে 0.9 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কোথায় আছে? খ। তো দেখো, খ দেখ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর একটা বলেছে নিচে কোনটি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, আগেও করলাম, এই যে ঘ। এরপরে দেখো সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কত? 10 থেকে 100। তো সেমি মাইক্রো আমরা একটাকে দেখে এসেছিলাম যে 50 থেকে 200, 50 থেকে 200। তাহলে ভাইয়া কেন 10 থেকে 100? কারণ ওইটাই কাছাকাছি মান, বুঝছো? 10 থেকে 100 mg, এইটা ছাড়া আর বাকি তিনটার মধ্যে কোনোটা আমাদের 50 থেকে 200 কাছাকাছি বা এর ভেতরে আসতেছে না আর কি। কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়? কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়?
তো এটা অবশ্যই কি হবে, পিপেট হবে, ঠিক আছে। আচ্ছা, আয়তনিক বিশ্লেষণ। আয়তনিক বিশ্লেষণে কি কি ব্যবহার করা হয় জানো? ব্যবহার করা হয়, মনে রাখবা, মেজারিং ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, বুরেট এবং পিপেট, এইগুলা। তাহলে এর মধ্যে অ্যান্সার হচ্ছে আমাদের পিপেট। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S গ্যাসের উৎস কোনটি? ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু 2022 সালে ম্যাট কোশ্চেন, বুঝছো? অ্যান্সার হবে ক, 55 ক। এই যে থায়োঅ্যাসিটামাইড, এর সাথে পানি দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বলেছে 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত? 4 ডিজিট মানে হচ্ছে দশমিকের পরে 4টা সংখ্যা বা অঙ্ক থাকবে, ওটা অ্যান্সার হবে, বুঝতে পারতেছি আমরা। ওকে, এরপরে আসো, এরপরে বলেছে ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক? সেম, রাসায়নিক পদার্থ উদায়ী হলে সেম প্রশ্ন। আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো, 0.1 মোল পার লিটার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের বলেছে। দেখো, নির্দিষ্ট আয়তন মানে আর পড়ার দরকারই নাই, নির্দিষ্ট আয়তন মানে হচ্ছে মেজারিং সিলিন্ডার। এখন মেজারিং সিলিন্ডারের সাথে আর কোনটা, দেখো মেজারিং সিলিন্ডার বলতে একটাই আছে, তার মানে মেজারিং সিলিন্ডার এবং আয়তনিক ফ্লাস্ক। তাহলে এটা আমাদের অ্যান্সার, মনে রাখবো নির্দিষ্ট আয়তন মানে মেজারিং সিলিন্ডার। আচ্ছা, এরপরে প্রশ্ন বলেছে নিচে কোন সেটটি তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত হবে? সো অ্যান্সার পিপেট বুলেট। এটা পিপেট বুলেট আমরা বুঝতে পারতেছি, সঠিক আয়তন মানে পিপেট বুলেট। আচ্ছা, পাইরেক্স গ্লাস তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? আচ্ছা, সো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে B2O3। এটা ওই যে মুখস্থ করতে বললাম যে আমাদের এই অধ্যায়ের প্রথমে আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ আর কি, মুখস্থ বিষয়। ওকে, আচ্ছা, এরপর প্রশ্ন দেখো, নিচের কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? তো এটা মনে রাখবে অ্যাকোয়ারেজিয়া। অ্যাকোয়ারেজিয়া মানে কি, রাজঅম্ল, ঠিক আছে, রাজঅম্ল মানে কি 1 মোল HNO3 আর 3 মোল HCl, ঠিক আছে, সেটাকেই বলতেছি আমরা অ্যাকোয়ারেজিয়া। আর এই যে HF আছে, হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কিন্তু কাচের উপরে নকশা করার জন্য ব্যবহার করা হয়। নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত? তোমাদের একটা বক্স আছে, কিন্তু এই অধ্যায়ে বেশ কিছু বক্স পড়তে হয়, ওইগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ওই বক্সের মধ্যে আছে ক্ষয়কারী বিষাক্ত বলতে KOH। মুনসেন বানানের শিখার সবচেয়ে উপরের অংশের নাম হলো জারণ মণ্ডল। সবচেয়ে উপরের অংশ যেটা, সেটা হলো জারণ মণ্ডল। আচ্ছা, কোন গ্যাসের শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? শ্বাসযন্ত্রে বললে এই যে SO2, সালফার ডাইঅক্সাইড, প্রদাহ সৃষ্টি করে। কোন গ্যাসটি দাহ্য নয়? অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে, বাট নিজে কিন্তু দাহ্য নয়, এটা মনে রাখবা। লাস্ট প্রশ্ন আমাদের, নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? তো আমরা জানি ফরমালিন ক্যান্সার সৃষ্টি করতে পারে। এখন ফরমালিন মানে কি, মিথানলের 40% জলীয় দ্রবণ, তো মিথানল মানে HCHO, সেটা আমাদের অ্যান্সার। তো খুবই ছোট্ট একটা অধ্যায়, আমাদের প্রশ্ন খুব বেশি নাই এই অধ্যায়ে, আমরা শেষ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি। তো ঠিক আছে, এতটুকুই মোটামুটি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় বা ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল, এটা পড়াই দিলাম। আমাদের শর্ট সিলেবাসের বাইরে এটা, তারপরও গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এখন আর শর্ট লং বলে কোনো কথা নাই। কারণ আমাদের প্রশ্ন বিগত বছর দেখা যাচ্ছে যে মোটামুটি আগের মতনই আসতেছে, ঠিক আছে, যে পুরা বই হিসাব করে। আগে যেমন শর্ট সিলেবাস প্রথম যে বছর ছিল 2021 সাল, তো সেই বছরে কিন্তু তোমার শর্ট সিলেবাসের ভেতর থেকে খুব বেশি কোশ্চেন করা হয়েছিল, লং সিলেবাস থেকে মাত্র 5টা কোশ্চেন করেছিল, ঠিক আছে। এরপরেই 2022 সালে তোমার শুরু হয়ে গেল, মানে হঠাৎ করে কেউ বুঝে উঠতে পারে নাই যে লং সিলেবাস থেকে এতগুলা প্রশ্ন করবে। আমাদের প্রায় 22 সালে 27টা প্রশ্ন শর্টের বাইরে থেকে আসছিল, ঠিক আছে। তো যাই হোক, 23 সালেও সেম ওরকম 23-24টা মতন প্রশ্ন শর্টের বাইরে থেকে আসছে। 24 সালেও তো মোটামুটি হিউজ অ্যামাউন্টের প্রশ্ন শর্টের বাইরে থেকে আসছে। তো এইগুলো আমাদের বুঝতে হবে। সো এই বছর আমাদের শর্টের বাইরের অধ্যায়গুলোতে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। যদি শর্টের বাইরে গুরুত্ব না দাও, তাহলে আসলে ওই মার্কগুলো পাবা না। যেখানে 1 মার্কই অনেক ইম্পর্টেন্ট, সেখানে তোমার 30 মার্ক, 25-30 মার্ক তো হিউজ, তোমার চান্স পাওয়া না পাওয়া নির্ভর করবে। সো অবশ্যই শর্টের বাইরের অধ্যায়গুলোর উপর গুরুত্ব দিয়ে সুন্দর করে শেখার চেষ্টা করো, কষ্ট হলেও একটু শেখার চেষ্টা করো, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।